আজ একটু আপনারা জানেন যে বিশ্ব ইন্ডিজিনিয়াস পিপল ডে, যেটা আমরা আমাদের সুবিধা মতো বিশ্ব আদিবাসী দিবস হিসাবে মেনে নিয়েছি, কিন্তু ইন্ডিজিনিয়াস পিপল ভারতবর্ষে আছে সেটা গভর্নমেন্ট এখনো স্বীকৃতি দেয়নি। অথচ সেই দিবসটাকে আমরা বিশ্ব আদিবাসী দিবস হিসাবে নিজেদের সুবিধার্থে করে নিয়েছি। তো এই ডেটটাকে উদযাপন করার জন্য আজ আমি পৌঁছে গেছি আমাদের, আপনারা সবাই জানেন, দীঘা সমুদ্রে। তো আমি বিভিন্ন সমালোচনা, ঘাত প্রতিঘাত সহ্য করে বললে ভুল হবে, প্রতিবাদ করে আমি এই জায়গায় পৌঁছাইছি। আপনারা জানেন যে কুর্মীরা আদিবাসী, এই নিয়ে কারো কোনো দ্বন্দ্ব বা প্রশ্ন নাই। এমনকি আজকাল যারা লিস্টেড আদিবাসী আছেন তাদের কাছেও বিভিন্ন দস্তাবেজ আছে, কেউ হয়তো তর্কর খাতিরে অস্বীকার করতে পারে, কিন্তু কুর্মীরা যে আদিবাসী এই নিয়ে কোনো দ্বন্দ্ব বা প্রশ্ন নাই। অর্থাৎ আজ যদি ভারতবর্ষের লোক এই ইন্ডিজিনিয়াস পিপল ডেকে পালন করে, তাহলে কুর্মীরাও তার ভাগিদার। কারণ কুর্মীরা আদিবাসী, কিন্তু লিস্টেড আদিবাসী নন। লিস্টেড অর্থাৎ শিডিউল ট্রাইব নয়। তো এই বিষয়টা আমি যখন বিভিন্ন মাধ্যমে বলি, বিভিন্ন লোকদেরকে বলি, তখন সবাই একটু আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তো ঢেউয়ের যে মানে শতকরা হার, মানে এটা খুব ভয়ঙ্কর। এখন এই সময় উত্তাল সমুদ্র, ঢেউ খুব দ্রুততার সাথে ঢেউ আসছে। তো আমি যে বিষয়টা ছিলাম বিশ্ব আদিবাসী দিবস, মারাত্মক ঢেউ, এটা ভিজাই দেবে হয়তো। যাই হোক, ঢেউটা ছোট হয়ে গেল, ভাঙিয়ে গেল। তো এইটা আমরা কুর্মীরা পালন করতে পারি কি না, এই নিয়ে লিস্টেড বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলেছে। বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলেছে। কেউ বলছে তোমরা ওবিসি দিবস পালন করো। বাস্তব কুর্মীরা এখন হচ্ছে আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত, এটা নিয়ে এই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত, এটা নিয়ে কারো দ্বন্দ্ব বা প্রশ্ন নাই। মণ্ডল কমিশন অনুসারে আমরা হচ্ছে বর্তমানে ওবিসি। তো এই আদিবাসীরা যারা বহুকাল থেকে আদিবাসীরা, তারা বিভিন্ন রাজ্যে, কেউ এসসি আছে, কেউ ওবিসি আছে, কেউ এসটি আছে, এরকম ভাগ করা আছে। তো আমরা সেরকম পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে আমরা ওবিসি আছি। এটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তাও আমাদের কিছু সমালোচক আছে যারা কুর্মীকে বিভিন্ন সময় বিভিন্ন রকম গালিগালাজ করে। কেউ বলে যে কুর্মীরা ও আদিবাসী, কেউ বলে কুর্মীরা ক্ষত্রিয়, এইরকম, যেগুলো আমাদের গায়ে লাগে। আমাদের গায়ে লাগে যে আমরা আদিবাসী হওয়া সত্ত্বেও আমাদেরকে কখনো ক্ষত্রিয় বলা হয়, ও আদিবাসী বলা হয়। এটা আমাদের গায়ে লাগে। গায়ে লাগার কারণ তো অস্বাভাবিক কিছু নয়, যে আমাদেরকে লোক বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, কিটা সহ্য করতে হবে। অত গন্ধারের চামড়া আমার নাই। তাই অনেক সময় আমি বিভিন্ন ভাষায় প্রতিবাদ করেছি। আপনারা জানেন যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি এতদিন পর্যন্ত বলছিলাম যে
এই SC ST বা ট্রাইবেল এই বিষয়টা নিয়ে সরকারের ভাবা উচিত। কারণ এক শ্রেণীর SC ST তারা বংশ পরম্পরায় 3 থেকে 4 পুরুষ ধরে সরকারি সুযোগ সুবিধা এবং রিজার্ভেশনের ফ্যাসিলিটি নিয়ে চাকরি বাকরি করছে। তাই অর্থনৈতিকভাবে যারা উন্নত হয়ে গেছে, রিজার্ভেশনের মূল কি থিওরি ছিল? শুধু কি জাজপাত না, শুধু কি আনটাচেবিলিটি না, এইটা সরকারের উদ্দেশ্যে ছিল প্রতি 20 বছর অন্তর একটা সার্ভে করার এবং সেই পরিপ্রেক্ষিতে রিজার্ভেশনটা পরিবর্তন করার বিষয় ছিল। যাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে তাদেরকে আউট অফ লিস্ট করার কথা ছিল, কিন্তু সেসব পরপর সরকার ভোটের ইস্যুতে সেগুলা লাগু করে নাই। তো যাই হোক, সেটা আমার বিষয় নয়। তো শেষ পর্যন্ত আমরা কি দেখিলাম, আমি একদম প্রথম থেকে বলছি যে আমি এসটি কমিউনিটির যে এলাকা, তার আমার যেটা অঞ্চল সেটা 80% ST, সেই অঞ্চলে আমি বাস করি। আমি প্রথম থেকে ফ্রি অফ কস্টে হস্টেলে থেকে পড়াশোনা করে বড় হয়েছি। যদিও আমি মানে OBC ক্যাটাগরির, কিন্তু হস্টেল ফ্যাসিলিটিতে আমি ভোগ করি। একদম মানে কি বলবো, এই মাধ্যমিক স্তর থেকে HS পর্যন্ত আমি ভোগ করেছি। মানে আমাদের যিনি হেড স্যার ছিলেন, সেই হেড স্যারের সৌজন্যে হেড স্যার মনে করতেন যে এই এলাকার যারা তথাকথিত OBC বা জেনারেল আছে তারাও সত্যিকারই গরিব, তো তাদেরকে সরকারি কিছু ফ্যাসিলিটি দেওয়া দরকার আছে। এবং সেই হিসাবে তিনি ঘোষণা করেছিলেন যারা ক্লাসে ফার্স্ট বা সেকেন্ড হবে তাদেরকে বিনা পয়সায় তিনি হোস্টেলে রাখবেন, সেই শর্তে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। আমাকে কিছু লোক সাবধান বার্তা দিলেন, কারণ বলছেন যে এরকম মাছ ধরার জন্যে যে খুঁটোগুলো আছে সেগুলোতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সেই এলাকা থেকে একটু দূরেই থাকে। তো আমি সম্পূর্ণ দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। তো আমি যে বিষয়টাই ছিলাম যে আমাদের কিছু যারা তথাকথিত জেনারেল বা OBC তাদেরকেও কিন্তু সেই হেড স্যার শক্তিপদ মহান্তি উনি সুযোগ সুবিধা দিয়েছেন এবং আমরা ফ্রি অফ কস্টে পড়াশোনা করেছি। তো এই হোস্টেলে থেকে পড়াশোনা করার অধিকাংশ ছেলে মেয়ে ছিল না, অধিকাংশ ছেলে আমাদের ঢেঙ্গাম স্কুলে যারা ওই শক্তিপদ মহান্তির ওই যে রুল, সেই রুলে সবাই যারা ফ্রি পড়াশোনা করেছে তারা সবাই কেউ না কেউ কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। যেমন প্রথম বোধহয় ওই সিস্টেমে পড়াশোনা করেছিল আমাদের মহাদেব হালদার, যিনি হাই স্কুলের প্যারা টিচার আছেন। দ্বিতীয় পড়াশোনা করেছিলাম আমি একটা পঞ্চায়েতে কন্ট্রাকচুয়াল চাকরি করি। 3 নম্বরে পড়াশোনা করেছিল সুশান্ত মাহাতো কিন্তু চাকরি করে, গভর্নমেন্ট চাকরি করে, প্রাইমারি মাস্টার। তারপর আমাদের পরের বছর অজয় মাহাতো চাকরি করে, ফ্রি অফ কস্টে পড়ে চাকরি করে একটা হাই স্কুলে মাস্টার আছে। ষষ্ঠীচরণ হালদার জেনারেল হলেও ফ্রি অফ কস্টে হোস্টেলে থেকে চাকরি করে একটা স্কুলে। তারপরে আরেক সঞ্জয় মাহাতো ছিল, সেও চাকরি করে প্রাইমারি মাস্টার বটে। তো এইরকমভাবে ওই হোস্টেল থেকে আমরা ফ্রি অফ কস্টে পড়াশোনা করে সবাই মোটামুটি গভর্নমেন্টের চাকরি করি, কেউ কন্ট্রাকচুয়াল, কেউ প্যারা টিচার, কেউ পার্মানেন্ট,
সেটা এখন প্রশ্ন হলে। তো এই যে বিশ্ব আদিবাসী দিবস, আদিবাসী দিবসটা আমরা উদযাপন করছি বিভিন্ন সময়। তো কেউ কেউ বলছে যে কুর্মীরা ওবিসি দিবস উদযাপন করো, কেন তোমরা আদিবাসী দিবস করবে, মানে এরকম প্রশ্নও কিন্তু কিছু কিছু লিস্টেড আদিবাসীদের বিভিন্ন সংগঠন এরকম প্রশ্ন বর্তমানে তুলছে। তো তাদের ন্যায়সঙ্গত কি ব্যাপার আছে আমার অতটা জানা নেই। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আমার যে বক্তব্য, যে আমি বলেছিলাম যে সত্যিকারে যদি গরিব মানুষ গরিব এসসি যাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে ক্রিমি লেয়ার লাগু করতে হবে, এটা আমার প্রথম থেকে বক্তব্য ছিল। কিন্তু এই বক্তব্যটা বলতে যাইয়ে দেখা যাচ্ছে বিভিন্ন লোক আমাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছে। কেউ বলছে আদিবাসী, ক্ষত্রিয়, কুর্মী, যেটা আমার গায়ে লাগেছে, বিরাট গায়ে লাগেছে। কারণ যদি কেউ খ্রিস্টান এসটিদের মধ্যে কেউ খ্রিস্টান হয়েছে, সে হয়েছে, মানে সবাইকে তো খ্রিস্টান বলে যাবে না। তো কুর্মীদের কেউ যদি নিজেদেরকে ক্ষত্রিয় মনে করে তাহলে সেই কুর্মী ক্ষত্রিয় হয়েছে, সবাই তো ক্ষত্রিয় হয় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাইলে একটা জাতকে ক্ষত্রিয় কুর্মী বলে অপমান করা, আদিবাসী বলা, আদিবাসী, এটা নিয়ে আর আমি একটু ডিটেলসে ব্যাখ্যায় যাচ্ছি। আদিবাসী এই জিনিসটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। কুর্মীরা আদিবাসী, এটা হচ্ছে সরকারের বিভিন্ন তথ্য আছে। 1872 সালে প্রথম যখন জনগণনা শুরু হয় তখন বলেছে, কখনো অ্যানিমিস্ট, কখনো টোটেমিক, কখনো বা এভারগ্রাইন টাইপ কুর্মীদেরকে বলেছে। অর্থাৎ সরকার মানিয়ে নিয়েছে যে কুর্মী আদিবাসী। আবার ঝাড়খণ্ড রাজ্য যখন প্রতিষ্ঠা হয় তখন যে সার্ভে করা হয় সেখানে বলা আছে কুর্মীরা হচ্ছে গের সরকারি মানে বেসরকারি আদিবাসী। অর্থাৎ সর্বক্ষেত্রে কুর্মীদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি আদিবাসী দিবস পালন হয়, কুর্মীরা পালন করতে পারে বা বিভিন্ন সময় বর্ণাঢ্য শোভাযাত্রা করতে পারে বা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, সেটা আপনারা দেখেছেন যে বিগত তৃণমূল সরকার যখন সরকারিভাবে টাইমটা হচ্ছে 12:55। যখন কি বলছিলাম, বিগত তৃণমূল সরকার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস সরকারিভাবে পালন করে বা উদযাপন করে, তখন বিভিন্ন কুর্মী নেতাদেরকেও সেখানে আমন্ত্রণ জানানো হতো এবং যারা ঝাড়খণ্ডী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সম্মান সেখানে প্রদর্শন করা হয়েছে। তখন কোনো প্রশ্ন কেউ করে নাই। কিন্তু আজ যখন কুর্মীরা নিজেদেরকে আদিবাসী তালিকার অন্তর্ভুক্তির জন্য যে লড়াই সংগ্রাম করছে, লড়াই সংগ্রামটা 80-র দশক থেকে হচ্ছে। কেউ মানে বাচ্চা ওরা হয়তো অতটা জানেও নেই, ওদের জ্ঞান কম, এটা আমি ওদেরকে ক্ষমা করে দিই। কারণ এই কুর্মেলি আন্দোলনটা 80-র দশকে শুরু হয়েছে, আজ নয়। কেউ বলছে ওরা ওবিসি সুযোগ পাচ্ছে, হ্যাঁ পাচ্ছি, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের আদিবাসীর স্বীকৃতির জন্য লড়াইটা 80-র দশকে শুরু হয়েছে। সেখানে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতা, বিশেষ করে শিবু সোরেন থেকে উপস্থিত থেকে সেটা মান্যতা দিয়েছে। যে এমএমএর যে বাইলো আছে সেখানে তারা পরিষ্কার বলেছে যে কুর্মীরা আদিবাসী, এদেরকে স্বীকৃতির জন্য আমরা লড়াই করব। এরপরেও কিছু নাবালক, ওরাকে আমি নাবালক বলছি এই কারণে ওরা জানে না, ওদের জ্ঞান কম। পড়াশোনা অনেকেরই থাকতে পারে কিন্তু বাস্তব জ্ঞান অনেকেরই কমও থাকে।
সেই হিসাবে আমাদেরকে অযথা কদর্য কুৎসিত ভাষায় আক্রমণ করে। তো এইটার প্রতিবাদ যখন আমি করতে যাই যে এসটিদের মধ্যে 3 পুরুষ ধরে যারা চাকরি বাকরি করছে, তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তাদের হাত থেকে যদি গাঁয়ের সত্যিকারের আদিবাসী যারা ইঁদুর তাড়িয়ে খায়, প্রশ্নটা এই জায়গায়, ইঁদুর তাড়া আদিবাসী, এই কথাটা বলার পরে অনেকেই আমাকে আরো হুমকি ধুমকি দিচ্ছে। তো আমি তো হুমকি ধুমকিয়ে ভয় পাইনি, হয়তো মার্ডার হয়ে যেতে পারে, তাতেও আমার কোনো আপত্তি নেই। মার্ডার হলে হব, সমাজ আন্দোলন এবং বাস্তব ট্রাইবেল কমিউনিটির মানুষদের উন্নয়নের জন্য যদি আমার বক্তব্যটা খারাপ কারো লাগে থাকে, কারো গায়ে লাগে থাকে, আমার ওতে কোনো যায় আসে না। কেন বলছি ওরা হুমকি দিচ্ছে কারা, যারা 3 পুরুষ ধরে চাকরি করছে। আর ইঁদুর তাড়া সাঁওতাল বলতে আমি কাদেরকে বুঝাচ্ছি? যারা গরিব মানুষ, যারা ছেলে মেয়েদেরকে হস্টেলে রাখে, যারা নামাল খাটতে যায়। নামাল মানে আমাদের বর্ধমানে কাজ করতে যেত, এখন তো বিভিন্ন স্টেটে যাচ্ছে, আগে সবাই বর্ধমানে কাজ করতে যেত। তো সেই লোকগুলোর উন্নয়নটা দরকার আছে। এই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু কথাটা বলছি। তো যাই হোক, কুর্মীদেরকে মানে ঘৃণা করে কুর্মীর দাবিটাকে নাৎসাৎ করার উদ্দেশ্য নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন উপায় অবলম্বন করেছে। একজনকে যদি আপনি সঠিক প্রশ্ন করেন, সঠিক ডকুমেন্টস দেন, সেই সাঁওতাল সম্প্রদায়ের সেই নেতাটা বা আন্দোলনকারীটা কিন্তু আপনার সেই জায়গায় আর উনি থাকবেন না, তখন অন্য একজন আবির্ভূত হবেন সেটাকে প্রতিহত করার জন্যে বা উত্তর দেওয়ার জন্য। তো যখন আমি একটা মণ্ডল হেমব্রম, সম্ভবত নামটা এই মুহূর্তে, যাই হোক, মণ্ডল হেমব্রমের তথ্য দিলাম যে শুধু কুর্মীরা ক্ষত্রিয় আন্দোলন করে না, সাঁওতালরাই ক্ষত্রিয় আন্দোলন করেছিল, ভূমজুরিয়া ক্ষত্রিয় আন্দোলন করেছিল। সেইগুলোর যখন প্রমাণ আমি তুলে ধরলাম, যে তখন তারা বলছে না এটা ভুয়া, এটা কুর্মীরা আন্দোলন করার পরে ওরা নিজেরা লিখছে। তো যাই হোক, বিষয় হচ্ছে যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আমি দিচ্ছি। তারপর সুনীল রিসার্চার পিএইচডি করা তার ডকুমেন্টসের আমি কপি কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি, তুলে ধরব। তো আমি আমার যে বক্তব্য, যে এইটা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা, বিভিন্ন প্রশ্নের মুখে আমরা যেমন পড়ি বা আমাকে যেমন আক্রমণ করে, জাত তুলে কেউ, আমার জাত তুলে কেউ কথা বললে আমি কিন্তু প্রতিহত করবই। তাতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমার কোনো অসুবিধা নেই। আমার ফোনে অনেক হুমকি আসি গেছে যে কেন ইঁদুর তাড়া বলবে। তো আমার কুর্মী জাতকে ক্ষত্রিয় কুর্মী বলা, এটা আমার বিরাট গায়ে লাগে। কারণ ক্ষত্রিয় যদি কোনো কুর্মী আন্দোলন করেছিল ক্ষত্রিয়করণে, তো তাকে বলো, একটা কুর্মী জাতকে কেন বলিবে, এইটা আমার প্রশ্ন। এবং এই নিয়ে কিছু কিছু পোস্ট আমি দেখছি, বরাবর এই পোস্টগুলো আমি দেখি, তো আমার গায়ে লাগে। তো আমি নীরব থাকতে পারিনি। অন্যান্য আদিবাসী কুর্মী সমাজ সংগঠন বা কুর্মীদের অনেক নেতা আছে যারা নিজেদেরকে সর্বোচ্চ বুদ্ধিমান মনে করে, কিনা তারা সহ্য করতে পারে, কিন্তু আমি পারবো না। আমার ছাল চামড়া আছে। আমি তো বলেছি যে সাঁওতাল সম্প্রদায়ের আমার যত যা বন্ধু বান্ধবী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, 80% হচ্ছে আমার সাঁওতাল সম্প্রদায়ের। তাই আমাকে কে কি বললো ওই নিয়ে আমার কিছু যায় আসে না। আর আমি যেখানে চাকরি করি সেটারও 80% সাঁওতাল। আর আমি 1991 সাল থেকে আজ পর্যন্ত যত কিছু করি
মানে সাঁওতাল ঘরেই কি বলবো, ভাতটা একবেলা আমার সাঁওতাল ঘরে জুটে। কারণ আমি যেভাবে লড়াইয়ে থাকি সেখানে মানে ঘরে কবে দুপুরে খাইছি এটা আমার হয়তো বউ বলতে পারবে না, এইরকম পরিস্থিতিতে আমি লড়াইটা করি। তো যাই হোক, বিশ্ব আদিবাসী দিবস কুর্মী জনজাতির প্রায় সব মানুষ আজকে লয়, আজ আন্দোলন হচ্ছে বলে লয়, একদম 13 সালে আমরা রায়পুরে পালন করেছি। সেখানে সাঁওতাল সমাজের অনেক যারা বর্তমানে নেতৃত্ব তারা অনেকেই উপস্থিত ছিল। সেখানে সবাই জানে যে আমরা কিভাবে আদিবাসী দিবস উদযাপন করি। সেই দিন থেকে 2013 আমরা মানে কি বলবো, আনুষ্ঠানিকভাবে উদযাপনটা 2013 থেকে করছি, আজ পর্যন্ত আমরা করছি। আজকেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপিত হলেও যারা দেখেছেন বা দেখছেন তারা সবাই জানেন যে উদযাপিত হয়েছে। তো আমিও উদযাপন একটু বিশেষভাবে উদযাপন করছি। আজকে দীঘার সমুদ্র সৈকতে উদযাপন করছি। কিভাবে করছি কিভাবে না সেটা অনেকেই উপলব্ধি করেছেন, আপনাদেরকে দেখাবো। এই যে সমুদ্র তটে আছি, আর এই হলুদ গামছা নিয়ে কেউ কেউ প্রশ্ন করেছে। আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করি। আমি এই আন্দোলনে আমার কিছু গুরুদেব আছে, ধরমদাস মান্ডি আর কিসকু বাবু, যিনি কর্মীদের সব প্রোগ্রামে জিটা গোপজন ডোহার ছেকায় উপস্থিত থাকিয়েছেন। শিবু সরণের একদম কাছের লোক, নামটা হচ্ছে, যাই হোক হয়তো নামটা মনে পড়বে না, কেউ মামা বলতো, কেউ কাকা বলতো, কেউ জেঠা বলতো। এরকম লোকদের সাথে আমি কিন্তু আন্দোলন করেছি। তো মানে সাঁওতালরা সাদা ধুতির পাগড়ি করত, কোনোদিন হলুদ পাগড়ি করত না। আর এই হলুদ ঝান্ডাটা আবিষ্কার যখন আমাদের হয়, তার মধ্যে শ্রদ্ধেয় অম্বিকাচরণ মাহাতো তিনি উপস্থিত থাকেই কিন্তু এটা হয়েছে। তো সেই দিকে আমরা তো এই হলুদ গামছার পাগড়ি আমরা তখন থেকে করি। কিন্তু 2017 সালের আগে কোনো আদিবাসী সংগঠন হলুদ গামছা ব্যবহার করত না। সবাই কি বলে ওটাকে গ্রিন ব্যবহার করত। তো এই নিয়েও লোক প্রশ্ন তুলছে। তো আমার বক্তব্য হচ্ছে যে 17 সালের আগে হলুদ গামছার ব্যবহার সাঁওতালরা কেউ দেখাইতে পারবে না। তাদের পাঞ্চি ধুতি ছিল। তো আমার প্রশ্ন যে কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে আমার কোনোদিনও আক্ষেপ নাই, কোনো প্রশ্নও নাই। কিন্তু আমার জাত এবং ধর্ম তুলে যদি কেউ কথা বলে আমি কিন্তু ছাড়িয়ে দিব না। তাতে আমাকে মৃত্যুবরণ করতে হয়, মার্ডার হইতে হয়, কারণ আমি বলছি তো আমার গ্রামের 6 কিলোমিটার যদি আমি বেসার্ধ নিই তো পুরাটাই এসটি কমিউনিটির লোক। তা সত্ত্বেও আমি গর্ব করে বুক ফুলাই আমি কুর্মিনী আন্দোলনের উন্নয়ন আমি চাই। আমার ডেভেলপমেন্ট না হলেও কিছু যায় আসে না, কিন্তু সাধারণ খেটে খাওয়া ওই সাঁওতাল জাতিটারও যাতে উন্নয়ন হয় আমি চাই। হ্যাঁ ভাই, ফোনটা করিবার আগে ভাববি তো। আমি সেই লোকটার উন্নয়ন চাই যে সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ আছে তাদের ডেভেলপমেন্ট আমি কিন্তু মনে প্রাণে চাই। কারণ আমি নিজে গরিব মানুষ, গরিবের দরদ আমি বুঝি। আমার মা শালপাত তুলে একদম মানে 6 থেকে 10 পর্যন্ত সপ্তাহে 10 টাকা পাঠাইতে কইটার থেকে আমি চালাইছি, আমি জানি।
গরিব কাকে বলে, গরিবের অবস্থা কি, গরিবের হাল কি, কোনো টিউশনি না পড়ে পূজার ছুটিয়ে এক মাসের ছুটিয়ে টিউশনি পড়িয়ে, মানে বিশেষ করে সেটাও সাঁওতাল ছাই পড়াইছিল। তাইলে আমি জানি। আর ওই আমাদের সুনীল মান্ডি আমাদের আমাকে টুকটাক পড়াশোনা, আমার যদি একটুকুও পড়াশোনার জানার বা শিকার আছে, সেটা যদি কারো কাছ থেকে পাইয়ে থাকি, মানে সরকারিভাবে বাদ দিয়ে বেসরকারিভাবে, সেটা কিন্তু সাঁওতাল লোকেদের কাছ থেকেই পাইছি। সুতরাং আমাকে সাঁওতাল জাতি সমাজ সম্পর্কে বেশি জ্ঞান না দেওয়াই ভালো। আর ইন্দুর তাড়া এই যে প্রসঙ্গটা, আমি আমার জীবনের ওই যে 1991 হয়েছি ভর্তি, তারপর 92-93 সাল থেকে আমি যে ইন্দুরটা তাড়িয়েছি বা খেজুর গাছ থেকে ইন্দুরটা মোড়াইছি, সেটা আমার থেকে মানে একটা সাঁওতাল ছা যতটুকু জানে ততটা সঞ্জয় মাহাতোও জানে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে ইন্দুর তালা প্রসঙ্গটা ওই প্রসঙ্গে আমি বলেছি। সুতরাং আমাকে হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর আদিবাসী দিবস উদযাপন কুর্মীরা করে, দীর্ঘদিন ধরে করে, এবারও করবে, ওটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা প্রশ্ন নাই। আর ইন্দুর আমি কুর্মীদের ঘরে ঘরে ইন্দুর কিভাবে খায় সেটা অনেকেই জানে, যে আমাদের যে ধান পালই দেওয়া হয় তার নিচে যে ইন্দুরটা বেরিয়ে যায়, সেই ইন্দুরটা আমরা অনেকে পিঠা পর্যন্ত করে খাইছি। এবং আমাদের কুড়মিয়ালি সংস্কৃতিতে আছে ইন্দুর পিঠা বড় মিঠা আমার ফুলকে দেয়া হলো না। এই যে ব্যাপারটা, এগুলো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে। তো যাই হোক, আমি আর লাইভটা দীর্ঘায়িত করব না। যে বন্ধুরা, যে আত্মীয়রা, যে শুভাকাঙ্ক্ষীরা, যে বিরোধীরা আমাকে ইন্দুর তাড়া বলার প্রসঙ্গ নিয়ে বিভিন্ন সময় আক্রমণ করেছেন, তাদের সবাইয়ের শ্রীবৃদ্ধি কামনা করে এই সমুদ্র সৈকতের মাঝ থেকে আমার লাইভটা এখানে শেষ করছি। সবাইকে গড় নমস্কার, জোহার।